গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৬৪। উপত্যকায় দেয়া অবরোধ প্রত্যাহারে তেল আবিবের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান হামাসের। যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইউক্রেন রাশিয়ার সমঝোতায় না গেলে আলোচনা থেকে পিছু হটবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। খনিজ ইস্যুতে কিয়েভ ওয়াশিংটন চুক্তি। ৪ মাসে প্রায় ১৫০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বেশিরভাগই অবস্থান নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। আল জাজিরার প্রতিবেদন। মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা সরকার ও প্রধান বিরোধী দল। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত। এবং মালয়েশিয়ায় এক রাতের অভিযানে ৫০০-র বেশি অবৈধ অভিবাসী আটক। ১.৫ শতাধিকই বাংলাদেশি। নিয়মিত ধরপাকড়ে আতঙ্কে প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজা ও ইয়েমেনে একদিনে প্রাণ হারালেন শতাধিক মানুষ। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৪ ফিলিস্তিনি। এর মধ্যে রয়েছে একই পরিবারের ১০ সদস্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনের রাস ইসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। আহত অন্তত ১৭০। হামলায় একই পরিবারের ১০ জন নিহত হন। দিনভর অন্তত ৪০টি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে শুধু শুক্রবারেই নিহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। গাজার উত্তরাঞ্চলের আল সাফতাওয়ি এলাকা ও গাজা সিটির জেইতুন এলাকায় একটি বাড়িতেও নেতানিয়াহু সেনাদের হামলায় অনেকে হতাহত হন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শুধু গাজা নয়, ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের সিদন শহরের কাছে নিহত হয়েছেন এক হিজবুল্লাহ সদস্য। এদিকে ইয়েমেনের হোদেইদা প্রদেশে রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। আহত ১.৫ শতাধিক। বন্দরটিকে হাউথিদের জ্বালানির ঘাঁটি হিসেবে চিহ্নিত করে হামলা চালায় ওয়াশিংটন। এর মধ্যেই ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিদের দাবি, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এদিকে গাজায় ক্রমেই গুরুতর হচ্ছে মানবিক সংকট। খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। এ অবস্থায় গাজা সীমান্ত থেকে অবরোধ উঠিয়ে নিয়ে ত্রাণ প্রবেশে ইসরায়েলিদের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গাজায় চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে ইয়েমেনের বাসিন্দারাও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোমের রাজপথে নেমেছেন হাজারো মুসলমান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এবং ইসরায়েলি নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় এই সমাবেশে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইতালির রাজধানী রোমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে শুক্রবার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা অংশ নেন এই বিক্ষোভ সমাবেশে। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই আন্দোলনে যোগ দেন নারী ও শিশুরাও। ধিক্কার জানান মানবতার এই অবমাননাকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে ফিলিস্তিনের শিশুদের অসহায়ত্ব উঠে আসে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে। উঠে আসে বিপর্যস্ত গাজার চিত্র। সমাবেশ থেকে বক্তারা ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। ইসরায়েলিরা যেভাবে শিশু হত্যা এবং একটা দেশকে যেভাবে জুলুম করছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে এটার প্রতিবাদ করা এবং আমরা চাই ফিলিস্তিনিদের শান্তি বর্ষিত হোক। দিনের পর দিন যেভাবে গাজার উপরে হামলা হচ্ছে, আমরা এটা কোনো রকমে নিতে পারতেছি না। আমরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে রুখে দিতে চাই এবং ইসরায়েলের এই প্যাসিস্ট আচরণকে আমরা কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নেওয়া আমাদের উচিত হবে না। বিক্ষোভ সমাবেশ শুরুর আগে শুক্রবার খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে পিছু হটবে বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অবাস্তব। এই টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি সই করেছে কিয়েভ। এদিকে অব্যাহত আছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। এতে ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত 7 জন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেই মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত এই সংঘাতের মীমাংসা না হলে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ সময় দেশ দুটিকে বোকা বলে আখ্যায়িত করেন তিনি। বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, তাই এই আলোচনায় অযথা সময় নষ্ট করবে না হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দিন কয়েকের মধ্যেই যদি যুদ্ধ বন্ধের বাস্তব সম্ভাবনা না দেখা যায় তাহলে যুক্তরাষ্ট্র আর এগোবে না। এদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি আলোচনা বর্তমানে অবাস্তব। চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সোভিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিটি আগামী 24 এপ্রিল স্বাক্ষর হবে। এদিকে ইউক্রেন দাবি করেছে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়াতেই অস্ত্র তৈরি করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা কারো পক্ষ নেয় না এবং শুধু শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরমাণু ইস্যুতে আজ দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। এ বৈঠক হবে ইতালির রোমে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের আচরণের ওপর ইরানের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর, দুই পক্ষের সম্ভাব্য আলোচনার আগে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক সেনা দিবস। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ ব্যাপক সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করা হয়। তারা বুঝতে পেরেছে আমাদের সেনাবাহিনী কতটা আত্মত্যাগী, সাহসী ও নিবেদিত। শত্রুর পক্ষে তাদের ভেতর অনুপ্রবেশ করা সহজ না। এদিকে শনিবার ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পরমাণু ইস্যুতে আলোচনার বিষয়টিকে তেহরান গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান পর্যালোচনা করেই আলোচনার পরবর্তী ধাপ নির্ধারণ করবে ইরান। ওয়াশিংটন বাস্তবসম্মত অবস্থান নিলে সমঝোতা সম্ভব বলেও জানান আরাকচি। মার্কিন প্রশাসনের হুমকি ও তাদের আরোপ করা অর্থনৈতিক চাপের কারণে আমরা সরাসরি আলোচনায় যেতে পারছি না। তবে কূটনীতির পথ এখনো খোলা আছে। পরোক্ষ আলোচনা কোনো জটিল বা অস্বাভাবিক বিষয় নয়। এই পথেও চুক্তিতে পৌঁছানো সম্ভব। ওমানে প্রথম দফার আলোচনায় আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট মাত্রার গুরুত্ব লক্ষ্য করেছি। দুইবার স্থান পরিবর্তনের পর ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এ বিষয়ে সংস্থাটির পরমাণু বিষয়ক পর্যবেক্ষক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কোনো চুক্তি হলে তার বাস্তবসম্মত প্রয়োগের দিকে সংস্থাটি ভূমিকা রাখবে বলেও মন্তব্য তার। এদিকে ইরানের সঙ্গে আলোচনার আগেই ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ ফ্রান্সের প্যারিসে গোপনে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে তার বৈঠকের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। কাকুলি আখতার, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর থেকে এ পর্যন্ত প্রায় 1,500 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা বলছে, এসব শিক্ষার্থীর বেশিরভাগই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। প্রশাসনের এমন কড়াকড়িতে অনেক শিক্ষার্থী বাধ্য হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিতে। প্রবাসী শিক্ষার্থীরাও আছেন ভিসা বাতিল আতঙ্কে।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওহাইও স্টেট, ম্যারিল্যান্ডের মতো সরকারি বিশ্ববিদ্যালয় সহ 2 শতাধিক বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীর ওপর নেমে এসেছে নতুন প্রশাসনের খড়গ। প্রথমে বলা হয়েছিল ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা 300, যদিও সবশেষ তথ্য বলছে এ সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 1,500-এর কাছাকাছি। তবে মার্কিন ইমিগ্রেশন আইনজীবী সংগঠনের দাবি, আদতে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছাড়িয়েছে 4,500। গণমাধ্যমগুলো বলছে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অনেকে অংশ নিয়েছিলেন গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে। শিক্ষার্থীদের এসব আন্দোলনকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। দেশটির সরকারের এমন কড়াকড়িতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা শঙ্কায় রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। লাফায়েট কলেজের এক অধ্যাপকের বরাতে আল জাজিরা জানায়, শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করতে বাধাগ্রস্ত হচ্ছেন। এমনকি ঝামেলা এড়াতে অনেকে এরই মধ্যে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এমন পরিস্থিতিতে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। তারা আইনি সহায়তা দিচ্ছে, যোগাযোগ করছে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম স্বাভাবিক রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে জান্তা সরকার ও প্রধান বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। আসিয়ানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে সময়সীমা বাড়ানোর পক্ষে মত দেন তারা। তবে কতদিন সময় বাড়ানো হবে তা নিশ্চিত করা হয়নি। মার্চ মাসের ভূমিকম্পের ধকল এখনো কাটিয়ে ওঠার চেষ্টায় যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার। এ অবস্থায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার আসিয়ানের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠকে বসে জান্তা সরকার ও প্রধান বিরোধী দল। বৈঠকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে জান্তা ও বিরোধী দল। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে আসিয়ানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠকে অংশ নেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাই এবং বিরোধী জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের প্রতিনিধিরা। উভয়ই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর পক্ষে মত দেন। তবে কতদিন বাড়ানো হবে তা নিশ্চিত করা হয়নি। গত 28 মার্চের ভূমিকম্পের পর 2 এপ্রিল 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জান্তা সরকার। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক জোট হিসেবে মিয়ানমারের প্রতিটি ক্ষেত্রে আসিয়ানের সংযুক্ত থাকা উচিত। তবে এই সুযোগ সামরিক সরকার যেন নিজেদের টিকিয়ে রাখার জন্য ব্যবহার করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে সতর্ক করেন তিনি। 2022 সালে 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সংঘাতে এখন পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের পর বিপর্যস্ত মিয়ানমারের বিভিন্ন অঞ্চলেও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তা সেনাদের সংঘর্ষ অব্যাহত আছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার শুল্ক ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির যুগের অবসানের ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার আভাসও দেন। এদিকে ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও এর কারণে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে IMF। The disconnect between your conversations with President Xi when those ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা বিশ্ববাজারকে নাড়িয়ে দেয়। শুরু হয় আলোচনার সমালোচনা। কয়েকদিনের উত্তাপের পর এবার শুল্ক ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির লড়াই অবসানের ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্ক আর না বাড়ুক, কারণ শুল্ক বাড়তে থাকলে মানুষ আর পণ্য কিনবেন না। প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি এটি অব্যাহত থাকবে। শুল্কের বিষয়ে চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি।
তবে সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আলোচনায় যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আগামী 1 মাসের মধ্যে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার পূর্বাভাসও দিয়েছেন তিনি। তবে যতক্ষণ না পর্যন্ত বাণিজ্য ইস্যু সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করার জন্য চীনা ভিত্তিক বাইটড্যান্সকে একটি আইনি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বারবার সেই সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও এ কারণে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বৃহস্পতিবার বিশ্ব অর্থনীতি নিয়ে এক বিবৃতিতে আইএমএফ জানায়, বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী শেয়ারের দাম কমেছে। অনিশ্চয়তা মোকাবিলায় সব দেশকে অবশ্যই নিজেদের সামলানোর প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে বলেও উল্লেখ করা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। কম্বোডিয়া যাওয়ার মধ্য দিয়ে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফরে 3 দেশের সঙ্গেই বাণিজ্য সহ বেশ কিছু চুক্তি হয়েছে। কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক অবস্থান জোরদারের বার্তাও এসেছে। কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছানোর পর শি জিনপিংকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। পরে পিস প্যালেসে 2 নেতার বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় দেশটিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর রাষ্ট্রীয় সফর। চীন জানায় তারা কম্বোডিয়াকে দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে চায়, যার অংশ হিসেবে নির্মিত হবে নতুন রেললাইন, শিল্প অঞ্চল, প্রযুক্তি পার্ক এবং বিদ্যুৎ কেন্দ্র। বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে 2 দেশের পারস্পরিক সহায়তা কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় নয়, আন্তর্জাতিক সম্পর্কেও ইতিবাচক বার্তা দেবে। 2 দেশের মধ্যে অন্তত 37টি চুক্তি হয়। 5 দিনের দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের অংশ হিসেবে এর আগে মালয়েশিয়া ও ভিয়েতনাম সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার দাবি, এই সফর বন্ধুত্ব ও নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পথ চলার অংশ। ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবকাঠামো খাতে একাধিক বাণিজ্যিক চুক্তি করেন শি জিনপিং। মালয়েশিয়াতেও উচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব গড়তে রাখেন 3টি প্রস্তাব। দেশ 3টিতে চীনা প্রেসিডেন্টের এই সফরকে বেশ গুরুত্ব সহকারে প্রচার করছে পশ্চিমা গণমাধ্যমগুলো। শির এই সফরকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিহত করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মালয়েশিয়ায় 1 রাতের অভিযানে আটক হলেন 506 প্রবাসী। তাদের মধ্যে বাংলাদেশি অর্ধশতাধিক। রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের চালানো এই অভিযানের পর থেকেই আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি প্রবাসীদের মাঝে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসন ঠেকানোর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এ সময় আটক করা হয় 5 শতাধিক প্রবাসীকে, যাদের মধ্যে 165 জনই বাংলাদেশি। আটককৃতদের মধ্যে বাংলাদেশিরা ছাড়াও আছে নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স 25 থেকে 65 বছরের মধ্যে। অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বসবাস, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থানের অপরাধে এসব প্রবাসীদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতের ওই অভিযান চালানো হয় কুয়ালালামপুরের 6টি আবাসিক ব্লকে। এতে অংশ নেন বিভিন্ন বাহিনীর 185 জন সদস্য। কিছুদিন পর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা। লিগ্যাল হওয়া পর্যন্ত নিজ নিজ অবস্থানে এবং যারা কোম্পানি থেকে বিদেশি থেকে ছোটাছুটিতে আসি সবাই যেন পুনরায় কোম্পানির সাথে যোগাযোগ করি। অবশ্যই আপনাদের পাসপোর্ট এবং ভিসা নিয়ে বের হবেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 52,318 প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই শেষে 22,486 জনকে আটক করে প্রশাসন। এছাড়া অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে 491 নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী তদন্তের জন্য আটককৃতদের রাখা হয়েছে স্থানীয় বুকির জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। সম্প্রতি বেলুচিস্তানে এক সম্মেলনে কাশ্মীরকে ইসলামাবাদের জাগিউলার ভেইন বা গলার শিরা আখ্যা দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। তার এমন মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের একমাত্র সম্পর্ক হচ্ছে অবৈধভাবে দখল করা অংশ থেকে সরে যাওয়া।
কাশ্মীর নিয়ে বরাবরই উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তানের। 1947-এর পর যুদ্ধ থেকে শুরু করে বাকবিতণ্ডা, একের পর এক ঘটনা লেগেই থাকে দুই দেশের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্যে ফুঁসে উঠেছে মোদি প্রশাসন। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধান আসিম মনির কাশ্মীরকে ইসলামাবাদের জুগুলার ভেইন বা গলার শিরা আখ্যা দেন। পাকিস্তানিরা এই ভূখণ্ডকে কখনো ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত কূটনীতিকদের পাকিস্তানের ইতিহাস সন্তানদের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি। পাকিস্তানের সেনাপ্রধানের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রশ্ন তুলে বলেন, অন্য দেশের অংশ কিভাবে নিজেদের গলার শিরা হতে পারে? কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটাই, আর তা হলো অবৈধভাবে দখল করা অংশ থেকে। আন্তর্জাতিক সময় প্রযুক্তি খাতে একচেটিয়া প্রভাব বিস্তারের দোষ অস্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তি সহজ, সাশ্রয়ী এবং কার্যকর হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে বেশি অগ্রাধিকার পাচ্ছে। মার্কিন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে গুগল। এর আগে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া প্রভাব বিস্তারের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে দোষী সাব্যস্ত হয় প্রতিষ্ঠানটি। অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে বেআইনিভাবে আধিপত্য বিস্তারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও 17টি অঙ্গরাজ্য যৌথভাবে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত জানান, গুগল প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বিরোধী আচরণ করছে। বিচারক জানান, গুগল ইচ্ছাকৃতভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে প্রতিষ্ঠানটি অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। বিজ্ঞাপন কোথায় ও কিভাবে দেখানো হবে সেই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা প্রতিযোগীদের ঠেকিয়ে রেখেছে বলেও জানান আদালত। গুগলের এই আধিপত্য শুধু বেআইনি নয়, বরং পুরো ডিজিটাল বাজারকে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়। আদালতের রায়ে উঠে এসেছে, গুগল দীর্ঘদিন ধরে প্রতিযোগীদের পথ আটকে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে তারা বিজ্ঞাপনদাতাদের সীমিত করে রেখেছে এক চক্রে, যেখানে বিকল্প বলতে ছিল খুব কম কিছুই। এই মামলায় গুগলের বিরুদ্ধে 3টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়েছে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল। যদিও প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তি সহজ, সাশ্রয়ী এবং কার্যকর হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে বেশি অগ্রাধিকার পাচ্ছে। এটি 1 বছরে গুগলের হারা দ্বিতীয় অ্যান্টিট্রাস্ট মামলা। এর আগেও আদালত রায় দেন যে অনলাইন সার্চের ক্ষেত্রেও গুগলের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমানে আদালতের এই রায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও জবাবদিহিতার ক্ষেত্রে নতুন মাইলফলক বলে জানিয়েছে বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 5 বছর পর দর্শনার্থীদের জন্য আবারও খুলে দেয়া হলো নিউ ইয়র্কের বিখ্যাত দ্য ফ্রিক কালেকশন। প্রভাবশালী মার্কিন ব্যবসায়ী ও সংস্কৃতি মনা হেনরি ক্লে ফ্রিকের গিল্ডেড এজ প্রাসাদে দীর্ঘ সংস্কারের পর ফিরেছে এই শিল্পকলার ধনভাণ্ডার, নতুন রূপে অতীত ঐতিহ্যকে ধারণ করেই। ঘড়ির কাঁটা যেন একটু থেমে যায় এখানে। শতবর্ষ আগের এক অভিজাত ভিলা, যেখানে শিল্প আর সৌন্দর্য মিশে আছে প্রতিটি দেয়াল জুড়ে। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত গিল্ডেড এজ প্রাসাদটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। গোল্ডেন যুগের এই ঐতিহ্যবাহী প্রাসাদ নির্মিত জাদুঘরটি $22 কোটি সংস্কারের পর ফিরেছে আরও সমৃদ্ধ রূপে। সংগ্রহশালার ভেতরে নেই কোনো বাধা বা কৃত্রিম নিরাপত্তা সীমারেখা। শিল্পের খুব কাছাকাছি গিয়ে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে দর্শকদের জন্য। নতুন করে খোলা হয়েছে 218 আসনের অডিটোরিয়াম, যেখানে চলতি মাসেই শুরু হচ্ছে সঙ্গীত উৎসব। জুনে থাকছে ভার্মার্স লাভ লেটার্স নামে একটি বিশেষ প্রদর্শনী, যেখানে তুলে ধরা হবে ডাচ মাস্টারের প্রেম ভাষ্য। শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা আর আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিলনের এক বিশেষ উদাহরণ হিসেবে ফিরে এসেছে ফ্রিক কালেকশন, যা আবারও দর্শকদের জন্য এক অমূল্য সাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দুবাইয়ের ভাইরাল কেক দুবাই কুলিচের দেখা মিলল রাশিয়ার দোকানে। দেশটির ঐতিহ্যবাহী স্টার কেক বানানো হচ্ছে কুলিচের মতো করে। বাহ্যিকভাবে দেখতে একই হলেও রাশিয়ার কেকটি বানানো হয় বিশেষ কায়দায়। একদিকে ধর্মীয় ঐতিহ্য, অন্যদিকে ভাইরাল সোশ্যাল ট্রেন্ড, দুইয়ের মেলবন্ধনে তৈরি করা হয় দুবাই কুলিচ নামের এক বিশেষ কেক। এবার দুবাইয়ের এই কেকের দেখা মিলল রাশিয়ায়।
রাশিয়ার মস্কোয় লা প্রিন্সেস চকো পেস্ট্রি দোকানের মালিক কামিসারোভা জানান, এই কেকের ভেতরের ফিলিং বানাতে সময় লাগে অনেক। দুবাইয়ের আর্টিসান চকলেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি বানিয়েছেন দুবাই কুলিচ, যেখানে ঠাঁই পেয়েছে ফ্রাইড কাতাইফি, তাহিনি পেস্ট আর পেস্তা বাদামের মতো উপকরণ। রাশিয়ার চেলিয়াবিন্স্ক শহরের এক অনলাইন পেস্ট্রি স্কুডি প্রথম কুলিচ আর দুবাই চকলেটের এই সংমিশ্রণ ঘটায়। এখানে প্রথমে পুরো দুবাই ফিলিংটা আলাদা করে তৈরি করতে হয়, তাই এই কুলিচ বানাতে সময় লাগে সাধারণ কুলিচের তুলনায় 3 গুণ বেশি। আর চাহিদা তো আছেই, আপনারা হয়তো দেখেছেন কিছু কুলিচ 30,000 রুবলেও বিক্রি হচ্ছে। সেদিক থেকে আমরা এটি বেশ কম দামে বিক্রি করছি। এই ভিন্নধর্মী মিষ্টান্নটি প্রথম বাজারে আসে 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের এক স্টার্টআপ ব্যবসা থেকে। পরে ইনস্টাগ্রাম আর টিকটকে অনেকে এর ভিডিও শেয়ার করলে কেকটি ভাইরাল হয়ে যায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইস্টার সানডে সামনে রেখে ক্রোয়েশিয়ার প্রত্যন্ত এক গ্রামে গড়ে তোলা হয়েছে ইস্টার ওয়ান্ডারল্যান্ড। চমৎকার সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এক শান্ত, রঙিন আর বিশ্বাসে ভরা ইস্টারের গল্প। বড়দিনের মতো জমকালো না হলেও এই আলোর উৎসব হৃদয় ছুঁয়ে যাচ্ছে স্থানীয় সহ পর্যটকদের। রাতের আকাশ জুড়ে ঝিকিমিকি আলো, গাছের ডালে ঝুলছে রঙিন ডিম, বাগানের প্রতিটি কোনায় কোনায় আলোকিত খরগোশ, ডাহুক আর শিশুদের প্রিয় সব ইস্টার চরিত্র। একবার তাকালে মনে হয় এটা কোনো সিনেমার সেট। আদতে ক্রোয়েশিয়ার গ্রাবোভনিচা নামে এক গ্রামে একটি পরিবারের উদ্যোগে গড়ে উঠেছে এই ইস্টার ওয়ান্ডারল্যান্ড। এই পুরো আয়োজনের কারিগর আলিন সালাই। 13 বছর ধরে সালাজ পরিবার মিলে সাজিয়ে চলেছেন এই ইস্টার গার্ডেন। এবছরের সাজসজ্জায় প্রায় 35,000 আলোকিত ফিগার ব্যবহার করা হয়েছে। আয়োজকরা জানান, প্রতি বছরই বাড়ানো হচ্ছে আয়োজনের পরিধি। ইস্টার উপলক্ষে এই আয়োজন পরিণত হয়েছে পারিবারিক ঐতিহ্যে। ইস্টার উপলক্ষে চমৎকার এই সাজসজ্জায় মুগ্ধ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ক্রোয়েশিয়ায় বিভিন্ন শহর থেকে আসা আগত পর্যটকরা। গোটা আয়োজন দেখে তাদের চোখে মুখে থাকে আনন্দের দীপ্তি। পর্যটকদের ইস্টারের তাৎপর্যের সঙ্গে পরিচিত করে দেওয়াও এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান সালাজ পরিবার। বড়দিনে যখন এসেছিলাম তখনই মুগ্ধ হয়েছিলাম। আজ জাগ্রেবে থাকাকালীন হঠাৎ খবর পেলাম এখানে ইস্টারের আলোয় বাগান সাজানো। চলে এলাম, এটা যেন আরো মায়াবী। এই আলোর উৎসব হয়ে উঠেছে স্থানীয়দের কাছে ফিরে আসার বার্ষিক উপলক্ষ। কেবল আলো আর সাজসজ্জার জন্য নয়, ধর্মীয় বিশ্বাস, পরিবার আর শান্তিময়তা নিয়ে ইস্টারের গল্প বলে চলা এই বাগান দেখতে অনেকেই সেখানে ফিরে যান প্রতি বছর। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও 70। উপত্যকায় দেয়া অবরোধ প্রত্যাহারে তেল আবিবের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান হামাসের। যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইউক্রেন রাশিয়ার সমঝোতায় না গেলে আলোচনা থেকে পিছু হটবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। খনিজ ইস্যুতে কিয়েভ ওয়াশিংটন চুক্তি। এবং 4 মাসে প্রায় 1,500 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বেশিরভাগই অবস্থান নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। আল জাজিরার প্রতিবেদন। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।